দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির এর আগে আমি তোমাদের কাছে বড় প্রশ্ন এবং কিছু 3 নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম। দেখো, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দেবে, তোমাদের কাছে কিন্তু এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার ওপর থেকে তোমরা 3 নম্বর এবং 5 নম্বর যে কোনো ধরনের প্রশ্ন পেতে পারো। তা 3 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের একটু বেশি অনুশীলনের এই কবিতার ক্ষেত্রে প্রয়োজন। কেননা এই কবিতার যে কোনো লাইন ধরেই অর্থ বা তাৎপর্য বা কেন কবি এটা বলেছেন বা কী বোঝাতে চেয়েছেন, যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো লাইন ধরে আসতে পারে। তাই তোমরা যদি লাইন ধরে 3 নম্বরের প্রশ্ন তৈরি করে রাখো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 5 নম্বরের রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতেও কিন্তু কোনোভাবে সমস্যা হবে না। দেখো, আজকে তোমাদের আমি প্রশ্ন দিয়েছি 6টি। 6টা প্রশ্ন দেওয়া হয়েছে মূলত কবিতার যে প্রথম স্তবক, যেখানে আফ্রিকা ভূমিখণ্ড এশিয়ার মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাতন্ত্র্য রূপ লাভ করলো, নিজস্ব একটা পরিচয়, নিজস্ব পরিবেশ, প্রকৃতি, তার মানব সম্পদ নিজস্বতা নিয়ে তৈরি করলো, তার ওপরেই কিন্তু আজকে প্রশ্নগুলো রয়েছে। তাহলে তোমরা প্রথম প্রশ্নটা দেখো। এখানে বলছেন যে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে নিজের প্রতি অসন্তোষে তিনি কি করেছিলেন? তাহলে দেখো, এখানে স্রষ্টা বলতে মূলত কবি বোঝাচ্ছেন এই জগতের যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বরকে। তা তিনি নিজের প্রতি অসন্তোষে কি করেছিলেন? কবিতার প্রথম স্তবকটা একদম দেখলেই তোমরা বুঝতে পারবে যে স্রষ্টা তার নিজের প্রতি অসন্তোষে, যেমন স্রষ্টা অর্থাৎ আমরা একজন যদি শিল্পীকেও ধরে থাকি, তিনি তার শিল্পকে যতক্ষণ না তার মনের মতো করে রূপ দিতে পারেন, ততক্ষণ পর্যন্ত তিনি তার সৃষ্টি সম্পর্কে সন্তোষ লাভ করতে পারেন না। তা এখানে জগতের যিনি সৃষ্টিকর্তা, কবি মনে করেছেন তিনিও যেন তার হাতে করে যখন এই জগৎকে সৃষ্টি করছিলেন, তখন যতক্ষণ না তিনি তার সৃষ্টিকে মনোমতো রূপ দিতে পারছিলেন, ততক্ষণ তার মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল। এবং সেই অসন্তোষে তিনি অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন আর নিজের সৃষ্টিকে বারবার সৃষ্টি আর ধ্বংসের মধ্য দিয়ে রূপ দিতে চাইছিলেন। ব্যাস এইটুকুনি। এরপরে তোমরা দ্বিতীয় প্রশ্নটা একটু লক্ষ্য করো। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে তার বলতে কার কথা বলেছেন কবি, এবং তার এই আচরণের কারণ কি? তা এখানেও তোমরা এর আগের প্রশ্নের মতো তার বলতে কবি মূলত এই জগতের যিনি স্রষ্টা অর্থাৎ ঈশ্বরকেই বুঝিয়েছেন। তা তিনি অধৈর্যে কি আচরণ করছিলেন বা ধৈর্যচ্যুত হয়ে কি ধরনের আচরণ করছিলেন? আবার কবিতার প্রথম স্তবকটি একটু ভালো করে লক্ষ্য করো। তা এখানে তিনি ধৈর্যচ্যুত হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন এবং তার সৃষ্টিকে মনের মতো বা তিনি যেভাবে রূপ প্রদান করতে চাইছিলেন, সেই রূপ প্রদান করার অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবং সে কারণেই আমরা দেখি যে আফ্রিকা ভূমিখণ্ড এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাতন্ত্র্য রূপ লাভ করে। তার এই আচরণের কারণ হচ্ছে যে তার সৃষ্টিকে তার মনোমতো রূপ প্রদান বা তিনি যথার্থ একটা রূপ প্রদান করতে চাইছেন। তাই এভাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে পারি। তা এরপরে দেখো, তৃতীয় নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো। প্রায় একই উত্তর বা কাছাকাছি উত্তরই কিন্তু এখানেও আসবে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, তার পরিণতি বা কি হয়েছিল? 3 নম্বর রয়েছে। এবারে আবার তোমরা প্রথম স্তবকটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেছিল আফ্রিকা মহাদেশকে। তাহলে কে কাকে ছিনিয়ে নিয়ে গেছিল সে উত্তর হলো, এবং তার পরিণতি কি হলো?
না, তার পরিণতি হয়েছিল আফ্রিকা ভূমিখণ্ড একটি স্বাতন্ত্র্য রূপ লাভ করেছিল এবং এশিয়ার মূল ভূমিখণ্ড থেকে বহু দূরত্বে তার একটি স্বাতন্ত্র্য অস্তিত্ব তৈরি হয়েছিল। ধীরে ধীরে সেখানে বনস্পতির এক নিবিড় বেড়াজাল সৃষ্ট হয়েছিল, যেখানে আলোর অনুপ্রবেশ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে সৃষ্টি হয়েছিল এক কৃপণ আলোর অন্তঃপুর। তাহলে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকার ভূমিখণ্ডকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ফলে এই ঘটনায় কিন্তু ঘটেছিল। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। সেখানে নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশ বলতে কি বোঝানো হয়েছে, সে অবকাশে কে কি করেছিল, এটা 5 নাম্বার দেওয়া হয়েছে। এরপরে তোমরা প্রথম স্তবকের দ্বিতীয় পাতার অংশটা একটু লক্ষ্য করো, যার প্রথম লাইন ধরেই কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। তাহলে নিভৃত অবকাশটা কিভাবে সৃষ্টি হলো, বা নিভৃত অবকাশ বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? না, রুদ্র সমুদ্রের বাহুর দ্বারা আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ড এশিয়ার মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে যে স্বাতন্ত্র্য লাভ করেছিল, যে নিজস্ব এক পরিমণ্ডল তৈরি করেছিল, যেখানে বনস্পতির নিবিড় বেড়াজাল রচিত হয়েছিল, যেখানে আলোর অনুপ্রবেশ নিষিদ্ধ হয়েছিল, সেই পরিবেশ প্রকৃতি বা সেই পরিমণ্ডল বোঝাতেই এখানে কবি নিভৃত অবকাশ শব্দগুলি ব্যবহার করেছেন। এরপরে প্রথম স্তবকের দ্বিতীয় অংশটা লক্ষ্য করো। দেখো এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় অংশটা এই প্রশ্নের, যে সেই অবকাশে কে কি করেছিল। তাহলে সেই অবকাশে আফ্রিকা ভূমিখণ্ডের যে শুধু প্রাকৃতিক পরিমণ্ডল তা নয়, এখানকার মানব সম্পদ বা যে প্রাণময় অস্তিত্ব, সমস্ত কিছুর মধ্যে এক রহস্যময়তা, দুর্গমতা, দুর্বোধ্যতা পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই আফ্রিকা ভূমিখণ্ড তার নিজের মধ্যে সংগ্রহ করেছিল দুর্গম রহস্য, এবং তার আশেপাশের জল, স্থল, আকাশ তথা পরিবেশ প্রকৃতি সমস্ত কিছুকে এক দুর্বোধ্য সংকেতের দ্বারা ক্রমশ চিনতে শিখছিল বা জানতে শিখেছিল। এরপর প্রকৃতির মধ্যে যে দৃষ্টিহীন জাদু বিরাজ করে, সেই জাদুই ধীরে ধীরে আফ্রিকার সমস্ত অস্তিত্বের মধ্যে এক মন্ত্র জাগিয়ে তুলছিল, যে মন্ত্রর মধ্য দিয়েই কিন্তু আফ্রিকার মানব সম্পদ তার প্রাকৃতিক অস্তিত্বকে অনুভব করতে শিখেছিল। ফলে এভাবেই রহস্যময়তা, দুর্গমতা ও দুর্বোধ্যতার মধ্য দিয়ে আফ্রিকা ভূমিখণ্ডে এক বিরূপের ছদ্মবেশ তৈরি হলো, অর্থাৎ এক ভয়ঙ্কর পরিমণ্ডল তৈরি হলো। সেই ভয়ঙ্করতা দিয়েই কিন্তু আফ্রিকা কি করেছিল, সমস্ত রকম বিরূপতাকে বা সমস্ত রকম প্রতিকূলতাকে ভয় দেখাতে বা তাকে হার মানাতে শিখেছিল বা সক্ষম হয়েছিল। এছাড়া পরিবেশ প্রকৃতির সমস্ত রকম শঙ্কাকে অনায়াসেই তারা উত্তরণ করতে পেরেছিল। আফ্রিকা ভূমিখণ্ডের প্রাকৃতিক অস্তিত্ব এবং মানব সম্পদের মধ্যে সমস্ত রকম দুর্বোধ্যতা, রহস্যময়তা ও দুর্গমতার মধ্য দিয়ে যে ভয়ঙ্করতা জেগে উঠেছিল, সেই ভয়ঙ্করতাকেই ক্রমশ আফ্রিকার ভূমিখণ্ড কি করেছিল না, ধীরে ধীরে আরও প্রবল করে তুলেছিল, উগ্র করে তুলেছিল, এবং যার মাধ্যমেই সমস্ত রকম শঙ্কা, সমস্ত রকম বিদ্রূপ, সমস্ত রকম বিপদ বিপত্তি তারা অনায়াসে হেলায় অস্বীকার করতে পেরেছিল বা তাদের কাছে সমস্ত রকম বিরূপতা হার মেরেছিল। তাদের সেই ভয়ঙ্করতার উগ্রতাকেই কবি কবিতায় তুলে ধরতে গিয়ে তাণ্ডবের দুন্ধুমি নিনাদ প্রসঙ্গটি উপস্থাপন করেছেন। তাহলে এভাবেই নিভৃত অবকাশে আফ্রিকা ভূমিখণ্ড তার নিজের স্বরূপ গড়ে তুলেছিল। এরপরে প্রশ্নে দেখো যে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। বিদ্রূপ করছিলে ভীষণকে, কে কিভাবে ভীষণকে বিদ্রূপ করছিল, আর শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। এর উত্তর কিন্তু এই 5 নম্বরের প্রশ্নের মধ্যেই আলোচনা হয়ে গেছে। তবুও তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো আবার প্রথম স্তবকের দ্বিতীয় অংশটা।
সেখানেই দেখতে পাবে যে বিদ্রূপকে পরিবেশ প্রকৃতির সমস্ত রকম বিদ্রূপকে আফ্রিকার ভূমিখণ্ড তথা আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ এবং মানব সম্পদ অনায়াসেই তার সমস্ত রকম বিরূপ ছদ্মবেশের মধ্য দিয়ে, অর্থাৎ তার মধ্যে দুর্বোধ্যতা, তার মধ্যে রহস্যময়তা, তার মধ্যে দুর্গমতার যে পরিমণ্ডল তৈরি হয়েছিল তা দিয়ে সমস্ত রকম ভীষণকে বা সমস্ত রকম ভয়ঙ্করতাকে বিদ্রূপ করতে পেরেছিল বা হেলায় উপেক্ষা করতে পেরেছিল। এছাড়া তার পরের প্রশ্নটাতে যে অংশটা রয়েছে দেখো, যে শঙ্কাকে কিভাবে হার মানাচ্ছিল। এখানেও কিন্তু সেই আফ্রিকা ভূমিখণ্ডের প্রাকৃতিক সম্পদ বা মানব অস্তিত্ব সমস্ত রকম পরিবেশ প্রকৃতির, মানে তারা যা কিছুরই সম্মুখীন হয়েছিল, সেখানে যা কিছু ভয়ঙ্করতা ছিল, আফ্রিকার ভূমিখণ্ডের মধ্যে যে দুর্বোধ্যতা, দুর্গমতা, ভয়ঙ্করতার পরিবেশ সৃষ্টি হয়েছিল, আফ্রিকা ভূমিখণ্ড তার সেই ভয়ঙ্করতাকে ক্রমশ উগ্র করে তুলেছিল, আরও তীব্র মাত্রায় উপনীত করেছিল, যার মাধ্যমে সে সমস্ত রকম শঙ্কাকে হেলায় হার মানাতে পেরেছিল। তাহলে এভাবেই দেখো, ওই প্রথম স্তবকটা জুড়ে কিন্তু আমরা যদি ছোট প্রশ্নগুলো তৈরি করি, তাহলে এখানে বড় 5 নম্বরের প্রশ্ন যদি প্রথম স্তবক জুড়েও আসে, কিভাবে আফ্রিকা ভূমিখণ্ড একটি স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে পরিচিতি লাভ করলো এবং কিভাবে তার পরিবেশ পরিমণ্ডল রূপ লাভ করলো বা নিজস্বতা নিয়ে গড়ে উঠলো, তা আফ্রিকা কবিতা অবলম্বনে আলোচনা করো। যে 5 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু এই প্রথম স্তবক জুড়ে রয়েছে এবং এই ছোট প্রশ্নগুলোকেই একসঙ্গে করলে আমরা 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারব। তাহলে তোমরা এই অংশটুকুনি তৈরি করো, এর পর্বে আবার পরের স্তবকের আমরা 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব।